আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। বাংলাদেশের বাইরের সকল বাংলাদেশি এবং পৃথিবীর সকল বাঙালিকে আসসালামু আলাইকুম। একটি রিপোর্ট দাখিল করেছেন আমাদের সংবিধান সংক্রান্ত কমিশনের প্রধান ডক্টর আলী রেজা, এবং তিনি আমাদের যে 4টি মূলনীতি ছিল সংবিধানের সেগুলো বাদ দিয়ে একটি রেখেছেন গণতন্ত্র, আর সবগুলোই তিনি বাদ দিয়ে দিয়েছেন। যাই হোক, সামান্য একটু যা দেখলাম তাতে আমি তো কেঁদে ফেলার মতো অবস্থায় আছি যে এইটা কি বেরোইল। এত বড় 122টা দেশের সংবিধান ঘেটে বের করলেন। আমি খুব মর্মাহত। বাংলাদেশে একটা সংবিধান হয়েছিল, যেই সংবিধানের আলোকে দেশটা ভালো চলতে পারত, কিন্তু আমরা 16 বছরে দেখলাম যে এই সংবিধানের ভিতরে থেকে 16টি বছর 17টি বছর বিশাল আকারে স্বৈরতন্ত্র একনায়কতন্ত্র চালানো হয়েছে। কাজেই সংবিধানে এখন কি লেখা আছে না লেখা আছে, কি আছে না আছে, সেটা থাকার বা না থাকার কোনো বিষয় না। কারণ আমরা হইলাম একটি উচ্ছৃঙ্খল জাতীয় বটে, আবার সুশৃঙ্খল জাতীয় বটে। বলে দুইটা কিভাবে হইল এই, আমরা আমাদের স্বার্থের কারণে জি স্যার বলায় মহা উস্তাদ। যদি স্যারে বলি আসল কথা বা আমার মনের কথা, স্যার না আমার উপরে নাকশ করে আমার চাকরির থেকে বাইর করে দেয়। ঠিক আছে, 153টা সিটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেলেন বিনা ভোটে, যেখানে একটা এমপির জন্য কমপক্ষে 10টা ক্যান্ডিডেট থাকে। তো ওনারা কিন্তু কেউ যে বললেন না, নির্বাচন কমিশনার সাহেব, আপনারা যে আমার নির্বাচিত করেছেন, আমি এটা মানি না, আপনি রিইলেকশন দেন। এই 153 জনের কেউ বলল না। ওনারা ঠিকই ধুমধারাক্কা 5 বছর কাটাই দিলেন। তারপরে শুনলাম রাতের ভোট, দিনের ভোট, তারপরে আসলো ডামি মামি এই ভোট। এবং মজার ঘটনা হইল যে আমাদের যে রক্তের বিনিময়ে এই যে নতুন স্বাধীনতা বলছি আমরা, এই 3টি নির্বাচন কমিশন হয়েছিল, এর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয় নাই, ধরা হয় নাই, জেলেও পুরো হয় নাই। কেন হয় নাই? কি কারণে? এরা সবাই রিটায়ার্ড পারসন, পেনশনভোগী। তা পেনশনভোগী লোকজন তোমাকে আকাম করতেই হবে, হাসিনার পাওড়া চাটতেই হবে। চাটতে ইন্ডিয়া পাঠাই দিছো। এই যে চাটার দল, আমার বঙ্গবন্ধুর চাটার দলের চাটানি তো এখনো বন্ধ হইল না। সে যাই হোক, ওইদিকে না যাই। আমার কথা হইল যে ক্ষমতার ভারসাম্য, একটা হইল এক কক্ষ বিশিষ্ট, আর এখন এটাকে দ্বিকক্ষ বিশিষ্ট। তবে বিএনপির প্রস্তাবে তারা তো আবার 31 দফা না 36 দফা একটা দাবি দিয়েছে। কি করবে আর কি, এরকম একটা ট্রান্সক্রিপ্টের মতো দিয়েছে তারা। সেখানে তাদের ওই দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, সেটার কথা বলা আছে। আমি আমার একটা এপিসোডে বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট
সংসদ হতে হবে এবং বাংলাদেশকে 24টি স্টেটে ভাগ করতে হবে। 24টি, তার মধ্যে 6টি হবে সিটি স্টেট আর 18টি হবে প্রাক্তন 1970-71 সালে যে জেলাগুলো ছিল তার প্রত্যেকটিকে একটা করে স্টেটে ঘোষণা করতে হবে এবং এর পরিষদ হবে 7 জনের। প্রত্যেকটা স্টেটের পরিষদ হবে 7 জন করে। তাহলে এই 7 জন কারা হবেন? এটা এক প্যানেল থেকে হতে পারেন বা ভিন্ন ভিন্ন প্যানেল থেকে হতে পারেন। সর্বোচ্চ যে ভোট পাবেন তিনি মুখ্যমন্ত্রী বা সমমর্যাদায় থাকবেন এবং বাকি যে 6 জন থাকবেন তারা থাকবেন উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন। এখন এই যে 7 জন এবং মোট যে 24টি স্টেট হইল, এরা উচ্চ কক্ষে চলে যাবেন সরাসরি। যখন মিটিং চলবে বা কোনো রেজলিউশন পাস হওয়ার ব্যাপার থাকবে তখন তারা এখানে সরাসরি চলে যাবেন। আর এই কক্ষে আর কারা থাকবেন বলতে গেলে এখানে এই কয়জন লোকই হবেন নির্বাচিত। আরো থাকবেন তারা এই উচ্চ কক্ষে এমপি ছিলেন 2 টার্ম বা 1 টার্ম, তিনি আর ওই নিম্ন কক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এই মর্মে, বা তিনি রিটায়ার্ড। এবং এটি সবার জন্যই প্রযোজ্য হবে। যেমন ওই ভদ্রলোকের কোনো অনাদায়ী ঋণ নাই, তিনি কোনো প্রকার কোনো বিষয়ে কারোর সাথে জবরদস্তি করেন নাই এবং কোনো নারীর কোনো অভিযোগ নাই যে সে আমাকে অবহেলা করে স্ত্রী হিসাবে বা নির্যাতন করে স্ত্রী হিসাবে ও অন্য নারী হিসাবে। তাহলে এইরকম যারা প্রাক্তন এমপি আছেন তারা সবাই উচ্চ কক্ষে বসবেন। সকল ভার্সিটির প্রাক্তন ভিসিগণ, সকল ভার্সিটি, এবং এরা সবাই আমার অনুযায়ী যে একবারের জন্য হবেন, 4 বছরের জন্য। প্রাক্তন বা অবসরপ্রাপ্ত সেনা নৌ বিমান বাহিনীর প্রধানগণ, প্রাক্তন মুখ্য সচিব, ক্যাবিনেট সচিবগণ, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিগণ, তাদেরকে অবশ্যই লিখিতভাবে আবেদন করতে হবে যে আমি এই উচ্চকক্ষে একটি আসনের জন্য প্রার্থী। এখন উচ্চ আসন কি করবে? উচ্চ আসন করবে এই কাজ যতজন হোক, কোনো সমস্যা নাই। এখানে একটা কথা অবশ্য বলে রাখছি যে দেখা গেল যে একজন সচিব উনি নির্বাচন কমিশনের প্রধান কমিশনার হয়েছেন বা কমিশনার হয়েছেন, তিনি পেনশনটাও নিচ্ছেন আবার এই বেতনটাও নিচ্ছেন। একসাথে 2টি বেতন নেওয়া যাবে না। হ্যাঁ, কিছু সুযোগ সুবিধা পাবে, যেমন গাড়ির সুবিধা, বাড়ি যদি না থাকে বাড়ির সুবিধা, এগুলো তিনি ক্লেম করতে পারবেন। মূলত ব্যাপারটা হবে সম্মানের জন্য। আর নিম্নকক্ষ যেগুলো পাশ করবে,
নিম্নকক্ষের সেই পাশগুলা ওনারা যতজন মেম্বার হয় কোনো সমস্যা নাই এই উচ্চ কক্ষে, তারা কি করবে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি পাশ করে দেন ওটা পাশ, আর যদি পাশ না করেন ওইটা পাশ হবে না, নিম্নকক্ষকে আবার আলাপ আলোচনার মাধ্যমে আবার প্রস্তাব পাঠাতে হবে। এটা হলো উচ্চ কক্ষের কথাটা আমি বললাম, যে 6টি মহানগরীকে 6টি স্টেটে রূপান্তর করতে হবে এবং 18টি পাকিস্তান আমলে যে জেলা, এই মিলে 24টি স্টেটে বাংলাদেশকে ভাগ করে ফেলতে হবে এবং এই 18টি যে স্টেট এবং 6টি সিটি স্টেট, 24টির প্রত্যেকটা থেকে আসবে 7 জন করে উচ্চ কক্ষে। আচ্ছা, এবার নিম্ন কক্ষে আমার একটু কান্না পাচ্ছে যে 21 বছরে সংবিধান বিশেষজ্ঞ আইন পাশ করবে। আমাদের এই আমেরিকা শহরে 21 বছরে বিড়ি খাওয়ার অনুমতি দেওয়া হয়, বিড়ি খাওয়ার, ঠিক আছে। এখানে বলে রাখছি যে আমার আসলেই কান্না পাচ্ছে যে আমার সংবিধানে মহান সৃষ্টিকর্তা ব্র্যাকেটে আল্লাহ প্রতি আস্থা ও বিশ্বাস এটা থাকতে হবে। যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, কোনো প্রকার ঈশ্বরেই বিশ্বাস করেন না, তাদেরকে এই সংবিধান না মানলেও চলবে, বা তাদেরকে বাধ্যতামূলকভাবে সংখ্যাগরিষ্ঠের সংবিধানকে মানতে হবে। আর একটা হলো আমার এই বাংলাদেশ বাঙালির আর কোনো দেশ নাই, একটা মাত্র দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের মহান উসিলা আগ্রহে আমরা পেয়েছি এবং এটা বুঝতে পেরেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা একই ভাবে কাজ করেছেন। লর্ড লেঙ্গে পাকিস্তান তারা বলেছিলেন তখন। কারণ অন্যদিকে শেরে বাংলা একে ফজলুল হক, উনি মরে গেছিলেন যে হিন্দুরা ওনার সাথে আসবে, উনি গ্রেটার বাংলাটা পাবেন, কিন্তু উনি পান নাই। ওনার ওই সময়কার ওনার মতো জাতীয় লিডার তৎকালীন পাক ভারত মহাদেশে আর কেউ ছিল না, এবং তাকে দিয়েই জিন্না মুসলিম স্টেটস কথাগুলা লিখে এসটা কেটে দিয়েছিলেন পরে, যে ইচ্ছাকৃতভাবে আমি এটা কেটে দিয়েছি, যে এই যে মুসলমান রাষ্ট্রসমূহ সেটা জিন্নার চালাকির কারণে, জিন্না সাহেবের চালাকির কারণে হয়নি। সে যাই হোক, ওই সময়ের মতো এবং কলকাতার যে হিন্দু সমাজ ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, আমাদের শেরে বাংলার মনের ইচ্ছা গ্রেটার বাংলা ধূলিসাৎ করে দেয়। সে যাই হোক, সে অন্য প্রসঙ্গ। তো এই বাংলার জন্য হবে, যেটা বাদ দিয়ে দিয়েছে, কেউ বলছিল বাঙালি জাতীয়তাবাদ, কেউ বলছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আমার কথা হলো, আমি একেধারা বাঙালি আবার বাংলাদেশি। তা আমাদের জাতীয়তাবাদ হবে বাঙালি ও বাংলাদেশি জাতীয়তাবাদ। সমতাটা কি এটা আমাকে একটু ব্যাখ্যা করে বলেন। আমার দৃষ্টিতে সমতা সম্ভব না। এই ভেগ টার্ম সংবিধানে ইউজ করা যাবে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই ভেগ টার্ম ইউজ করা যাবে না। সমাজের সকল মানুষকে মোটামুটিভাবে 6টি আর্থিক বিন্যাসের মধ্যে আনতে হবে। তবে 3টি জিনিস সুনিশ্চিত করতে হবে: খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন।
খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন। এই 4টি জিনিস অবশ্যই মৌলিক অধিকার হিসেবে থাকতে হবে এবং তার যে অধিকার সেই অধিকারটা যেন সে ভোগ করতে পারে। আমি এখানে আবারও টেনে আনছি ওই সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, আমার যে একজন কনস্টেবল আছে, আর্মির হোক বা পুলিশের হোক, তাকে অন্তত চাল, ওই পরিমাণ চালের টাকা তাকে দিতে হবে। আমার প্রধান সেনাপতি যে চালের ভাত খায়, আমার সৈনিককেও একই চালের ভাত খাওয়ার মতো টাকা দিতে হবে। ন্যূনতম আমিষের প্রয়োজন তার মেটাতে হবে, ন্যূনতম থাকার প্রয়োজন তার, আবাসনের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এর কোনো বিকল্প নাই। তার ছেলে মেয়ে এমন একটা শিক্ষিত করে তুলতে হবে যে সে যেন বুঝতে না পারে আমি তো ছোট কর্মচারীর ছেলে, আমি তো সবচেয়ে নিম্ন শ্রেণীর লোকটার ছেলে, আমি তো ঝাড়ুদারের ছেলে, আমি তো মালির ছেলে, আমার তো লেখাপড়া হবে না। এইটি করা যাবে না, এটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তাহলে বেতন কাঠামো কিরকম হবে? 4টি ভাগ ছিল আগে, ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এর সাথে আমি আরো 2টি গোত্রকে এক করতে চাই। সেটা হলো বয়সের ভারে হোক বা অন্যান্য অসুবিধা, যেমন একটা লোকের শারীরিক অসামর্থ্য থাকতে পারে, বা দেখা গেল ছোটবেলা থেকেই সে মানসিক ভারসাম্যহীন। এই গ্রুপকে একটি গ্রুপে ফেলতে হবে এবং তাদেরকে সম্মানী ভাতা দিতে হবে। চতুর্থ শ্রেণী, বিভিন্ন টাইপ থাকতে পারে, এত বছর এত বছর এত বছর, এরশাদ সাহেব করেছিলেন টাইম স্কেল। হ্যাঁ, সবার বেতন একই থাকবে এবং বিভিন্ন পর্যায়ে 1 টাকা করে ডিফারেন্স হবে। এরকম একইভাবে দ্বিতীয়, তৃতীয় এবং প্রথম শ্রেণীর ক্ষেত্রে হইতে হবে। 1 টাকা ডিফারেন্স থাকবে মাত্র। মানুষের বেসিক নিডগুলোকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। ফালতু একটা সংবিধান বানায় জনগণের সামনে দিলে এটা জনগণ মেনে নেবে না। পরিষ্কারভাবে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। ধরা যাক ডিএস লেভেল থেকে শুরু করে এমপি বা প্রেসিডেন্ট পর্যন্ত প্রতিটি স্তরে ডিফারেন্ট করে দিব। ডিএস লেভেল যে বেতনটা আছে, ওর সে জয়েন্ট সেক্রেটারি 1 টাকা বেশি পাবে, এডিশনাল সেক্রেটারি 1 টাকা বেশি পাবে, এবং সেক্রেটারি 1 টাকা বেশি পাবে, মুখ্য সচিব 1 টাকা বেশি পাবে, এমপি 1 টাকা বেশি পাবে, 1 টাকা করে বাড়বে। টোটাল 4টা ধাপে বেতন জনগণকে দিতে হবে। 4টা আর 2টা এডিশনাল কি? ওই যে বললাম, যারা বার্ধক্যজনিত কারণে পেনশনের দরকার বা অসুস্থতা পেনশনের দরকার, তারা একটি পাবে। আর একটা হলে স্পেশাল ক্যাটাগরি। এখন থেকে কোনো রাজনীতিবিদ পেনশন আওতার বাইরে থাকবেন না, কোনো রাজনীতিবিদ না। মানুষ এই সমস্ত কারণে মনে করে যে আমার অবসর জীবনটা কেমন যাবে, এই চিন্তা করে চুরিতে, বিভ্রান্তিতে লিপ্ত হয়। কাজেই অনেক বড় বড় এমপি সাহেবরা আছেন, মানে অনেক বড় বড় পয়সাওয়ালা আর কি এমপি আছেন, আমি হাত জোর করে মাপ চাই নিতেছি। যার দরকার তিনি এই পেনশনটা চাইবেন, তার পেনশনটা হবে। 4 বছরের মেয়াদে থাকেন অথবা ওই 1 টার্ম মেয়াদে থাকেন, যত এমপি আছেন, ওই উপজেলা চেয়ারম্যান আছেন, সবাইকে নির্দিষ্ট হারে পেনশনের ব্যবস্থা করা হবে। আমরা চোর চাই না। এই নেতারা চোর হয়েছে, এখন জাতি চোর হয়ে গেছে। ভাই আমি তো চোর না, আমার আর একটা ভাই তো চোর না, কিন্তু তোমরা কি করছো? সারা পৃথিবীকে প্রুভ করে দিছো যে নেতারা চোর। এই গ্লানি থেকে মুক্তি দেওয়ার জন্য
কি দরকার? পেনশনের দরকার আছে। যার দরকার নাই ভাই নিয়েন না, আপনি কোনো অসুবিধা নেই। আচ্ছা, 100, ও মাই গুডনেস, 100 জন নারীর জন্য নিয়ে করতে হবে। 100 সিট বানাইতে হবে নারীর জন্য। তারা আলাদা ইলেকশন করবেন। কিরকম ইলেকশনটা হবে? যে 3 জন পুরুষ সমান 1 জন নারী। মাশাল্লাহ মাশাল্লাহ, মাথা কি গিলু কি পরিষ্কার, দেখছো নাকি? হ্যাঁ, আমেরিকার থেকে যাওয়া এক্সপার্টও আছে। 1 নারী 3 জন পুরুষ, মাশাল্লাহ, নাউজুবিল্লাহ বলবো নাকি? মহিলাদেরকে সমান অধিকার দেওয়া আছে সংবিধান অনুযায়ী। কিন্তু মজার ঘটনা হলো, অনেক মেয়েদেরকে দেখি পুরুষের কাজ করে, এখানে আমেরিকাতেও করে, ড্রাইভিং করে, এই করে ওই করে, নানান কাহিনী করে। আবার এই মহিলাদের কি দেখি এখানে হেলথ সায়েন্স পড়তে চায় না, মানে ফিজিশিয়ান হইতে চায় না, অনেক সময় লাগে, জীবন যৌবন সব শেষ, চায় না। কারণ তাকে এমপি হইতেই হবে, ফোর্স করে। এটা কে আপনারা দিতে গেল? আসেন, সমান অধিকারের দেশ, সমান অধিকার নিয়ে নাচেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেই 50টা সিট জোর করে এতদিন দেওয়া হয়েছিল মহিলাদেরকে, 300-র সাথে 350, সেখানে আমার পরামর্শ হলো এই যে এইখানে আমরা 100টা সিট বিভিন্ন স্তরের জনগণের মধ্যে থেকে আনবো। 100টা সিট, 100টা ঠিক আছে, 4 বছর সংবিধানের মেয়াদ, এটাও ঠিক আছে, কারণ আমাদের জনসংখ্যা বিশিষ্ট দেশ, এখানে এটাও আমরা করতে রাজি আছি। তাহলে 100টা আনবো আমরা নমিনেটেড পার্সন, নট নমিনেটেড, সরি, ইলেক্টেড পার্সন, অন্যভাবে বলে। সেটা কিরকম? 24 জন নারী এবং পুরুষ ভাগ করে দেওয়া হবে। 12 জন অবশ্যই নারী হবে, 12 জন পুরুষ, সমানের সমান। কারা? ধর্মীয় সংখ্যালঘু হতে, ধরা যাক প্রধান ধর্মীয় সংখ্যালঘু কত? হিন্দু, তারপর বৌদ্ধ এবং খ্রিস্টান প্রায় সমান। এদেরকে এই 24 জন ভাগ করে দেওয়া হবে, যাদের মধ্যে 12 জন পুরুষ এবং 12 জন স্ত্রী, মানে মহিলা হবেন। 12 জন পুরুষ হবেন, 12 জন মহিলা হবেন। তাহলে যে 300 জনের মধ্যে যদি এরা থাকে, তারা থাক, এটা তাদেরকে তার উপরে দেওয়া হইলো, এটা তাদেরকে তাদের উপরে এইটা দেওয়া হইলো তাদেরকে। আচ্ছা, কারণ এই 100 জনের মধ্যে 50 জন আসবে নারী, এবং তারা বিভিন্ন প্রোফাইলে ক্যাটাগরি থেকে তারা আসবে এবং সংসদে অবদান রাখবে। আর 300 জনের মধ্যে যদি 30 জন আসে, 40 জন আসে, 50 জন আসে, 150 জন আসে, নো প্রবলেম। কিন্তু এইখান থেকে 24 জনের মধ্যে 12 জন আসবে ধর্মীয় সেক্টর থেকে, মানে সংখ্যালঘুরা যাতে বলতে না পারে যে আমাদের যে অধিকার সেটা রক্ষা করা হয় নাই। আচ্ছা, এরপরে ধরেন এবার আসবে রিটায়ার্ড, আর্মি, নেভি, এয়ারফোর্স, এখান থেকে যারা রিটায়ারমেন্টে আছেন তাদের মধ্য থেকে আসবেন কতজন? 12 জন, অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। এবার আসেন সরকারি কর্মকর্তা, রিটায়ার্ড লোকদের মধ্য থেকে 12 জন আসবেন। কেন এই প্রস্তাবটা? কেন এই প্রস্তাবটা হলো, এই যে সরকারি কর্মচারী, এই যে মনে করেন অন্যান্য কর্মচারী, এবং তারা রিটায়ার করলো, সংসদে আসলো, তাদের যে জীবনের অভিজ্ঞতাটা, এটা আমরা শুনতে চাই। ওই 21 বছরা ওই ছাত্ররা আপনাকে বানাইছে, আর আপনি তাদেরকে নিয়ে আসবেন সংসদে, আবার মারামারি, আবার ওই ছাত্র সন্ত্রাস। পৃথিবীর কোথাও আছে নাকি মিয়া? এটা যে প্রধান হয়ে বই রয়েছেন, পৃথিবীর কোথাও আছে এরকম মারপিট করে কোন দেশের ছাত্ররা? সারা পৃথিবীর কোথাও আছে নাকি? এখন আপনি ওই আপনার বানাইছে, ক্ষমতা দিছে, আপনি 21 বছরের পোলারে নিয়ে সংসদে ঢুকাই দিবেন। বুড়ারা কি করছে? 40 বছর
আমার প্রস্তাব 40 বছরের নিচে কেউ সংসদ সদস্যের জন্য নমিনেশন পেপার কিনতে পারবে না। মেক ইট 40, ওকে? কাজ করুক, অভিজ্ঞতা অর্জন করুক, 40 বছর হোক, তারপরে নির্বাচনের জন্য দাঁড়াবে সংসদের জন্য, নট বিফোর দ্যাট। এইটা ভুল করছেন যারা লাইক করেন যে 40 বছর মিনিমাম হওয়া দরকার। একটা লোক এমবিবিএস পাস করে বাইরেছে, ডাক্তার না, সে এমবিবিএস পাস তো, তারপরে ইন্টার্ন করছে, 26 বছর 27 বছর বয়সে ইন্টার্ন করে চাকরিতে জয়েন করছে। আর একজন পিএইচডি করে আইছে, দেশে বিদেশে ঘুরে ঘুরে পিএইচডি করে আইছে, কলেজে জয়েন করছে বা স্কুলে জয়েন করছে। ওই আপনি ওই 21 বছর পোলায় আপনার দাবুর দিব, হ্যাঁ বেটা আমি এমপি সাহেব না, মাথায় মধ্যে কি গিলু টুলু খাড়ান। বুড়ো হয়ে গেলে আগে ছিল স্বৈর শাসক, একনায়ক স্বৈর শাসক, কিন্তু পাগলতন্ত্রর মতো মনে হইতেছে। এরকম পাগলাতন্ত্র করলে তো হবে না। আমরা চাই সুন্দর একটি পরিবেশ তৈরি হোক, মানিজ্য তোর বয়সকে মানিজ্য করুক, দাঁড়িয়ালাটার মানিজ্য। আমি আবার দাড়ি রাখছি, এরা তো আবার দাড়ি টাড়ি রাখে না কেউ। এই আমাদের যে উপদেষ্টা পরিষদে খুব কম লোকেরই আছে। মাননীয় প্রধান উপদেষ্টা মাফ করবেন আমারে, বুঝছেন নি? আপনি আবার এটাকে পার্সোনালি নিবেন না প্লিজ। আচ্ছা, যাই হোক, অধ্যাপক, কলেজ, ভার্সিটি এবং প্রাইমারি স্কুল সহ এই ক্ষেত্রে আমরা নিব কয়জন? 12 জন, 6 জন পুরুষ, 6 জন মহিলা, সব কিন্তু রিটায়ার্ড। বুঝেন, জীবনের একটা অভিজ্ঞতা, হয়তো খুব ভালো কাটাইছে, হয়তো খুব খারাপ কাটাইছে জীবনে। এই যে চাকরিজীবী, তার কি সুখ সুবিধা, তার যে সেবাটা দিতে গেলে কি অসুবিধা না অসুবিধা, এটাকে কিভাবে উন্নত করা যায়, হয়তো এই কথাগুলো বলার জন্য সে যাবে। আচ্ছা, এবার আসেন পেশাজীবী। আগে পেশাজীবী তারা চিকিৎসক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কৃষিবিদ, অন্য আরো 2-1টা থাকতে পারে। এদের জন্য 12টি আসন এবং 12টির 6টি পুরুষ, 6টি মহিলা। ব্যবসায়ীদের জন্য আমরা কিছু করতে পারি। ব্যবসায়ীরা টাকা দিয়ে সিট কেনে, নমিনেশন কেনে, রেজিস্ট্রেশন তো অবশ্যই আছে সবার, আমদানিকারক, ব্যবসায়ীকারক লাইসেন্স আছে। তা আমদানিকারক বা রপ্তানিকারক ব্যবসায়ী, এদের মধ্য থেকে 8 জন, 8 জনের মধ্যে 4 জন পুরুষ, 4 জন মহিলা। বড় ব্যবসায়ী, বিগ মার্চেন্ট, টাকার ভলিউমের উপরে হবে। বড় ব্যবসায়ীর মধ্যে 4 জন পুরুষ, 4 জন মহিলা। এবং মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ী 4 জন পুরুষ, 4 জন মহিলা। আর শিল্প, কলা, সাহিত্য, আর্টিস্ট, এই যে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমরা 4 জন নিব এবং 4 জনের মধ্যে 2 জন পুরুষ, 2 জন মহিলা। তাহলে এই যে যারা এই শিল্প, কলা, সাহিত্য, আর্টিস্ট, তবে এদের তো মোটামুটি ভাবে একটা রেজিস্ট্রেশন থাকতে হবে যে কি কারণে তাকে আমি শিল্প বলছি, সাহিত্যিক বলছি, কবি বলছি, গল্পকার বলছি, বা ওই নাটক নিয়ে কাজ করতেছে, তাদের একটা রেজিস্ট্রেশন থাকবে। তারা ডাক যুগে চিঠির মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, এক টার্মের জন্য হবে সবাই, ঠিক আছে? এবং সরকারি ক্ষুদ্র ব্যবসায়ী, সবার লাইসেন্স আছে, তারাই তাদের লোককে ভোট দিবে। ওই জনগণের মাঠে যে গুতাগুতি না করার জন্য এই লোকগুলাকে আমি চাই। আমার ওই তথাকথিত 21 বছর আমার দরকার নেই, 21 বছর পুরো রিজেক্ট। অন্যান্য রাজনৈতিক দল আছে, আমি রাজনৈতিক দলটা রেজিস্ট্রেশনের জন্য আমি উদ্বোধন করে আসছি। তৎকালীন আপনাদের বা সবার কথা মতো এই দীর্ঘ 17 বছর যে একনায়কতন্ত্র চালিয়েছে, সেটা সেপ্টেম্বর মাসে 2023 সালে আমি গিয়েছিলাম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে নালিশ জানাতে যে আপনি এই আওয়ামী লীগকে পরিত্যাগ করেছেন। আমি জানি
রাজনীতিতে অনেক খেলা চলে। আপনার বাকশাল ছিল কৃষকের জন্য, শ্রমিকের জন্য। মানুষ ভালোভাবে নেক বা না নেক, কিন্তু আমি জানি, আমি হৃদয় দিয়ে উপলব্ধি করি আপনার মনের কথা। আমি তার প্রতিবাদ করতে গিয়েছিলাম বাংলাদেশ মানব জোট নামে আপনার সেই সমাধিতে, যে আমি প্রতিজ্ঞা করেছি যে এই যে আওয়ামী লীগ, এটা মোস্তাকের আওয়ামী লীগ। আমি অনেক এপিসোডে বলেছি, এই মোস্তাক আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের উন্নয়ন দিতে পারে না। তারা লুটেরা হয়ে গেছে, তারা চোর হয়ে গেছে, তারা ডাকাত হয়ে গেছে। সে যাই হোক, আমি ভেবেছিলাম যে যাই, বাকশাল নিয়ে যেহেতু নামতে পারেনি, আওয়ামী লীগ নিয়ে নেমেছে, হয়তো ওখান থেকে ব্যাক করবে, আস্তে আস্তে জনগণের কথা বলবে, শ্রমিকের কথা বলবে, চাষির কথা বলবে, মজুরের কথা বলবে। কিন্তু না, দেখা গেল লুটেরাদের কথা বলে, লুটারদের সঙ্গে কথা বলে, লুটারদের সঙ্গে সংলাপ হয়, লুটেরাদের মাধ্যমে টাকা পাচার হয়, দেশ শূন্য হয়। সেই ক্রান্তিকালে 2023 সালের সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধুর সমাধিতে প্রতিজ্ঞা করে এই দল করেছি। দলের ভবিষ্যৎ জনগণ জানে। এবং সংবিধানের যেই যে দ্বিকক্ষ বিশিষ্ট আপনাদের কাছে রূপরেখা আমি দিলাম, সবার সাথে হয়তো মিলবে না, সবাই হয়তো মনে করবে যে না, এতটুক দেশকে আবার এইভাবে কিভাবে ভাগ করে। ভাই, আপনি রংপুরের মানুষ একরকম চিন্তা করেন, আমি সিলেটের মানুষ আর এক রকম চিন্তা করে, চট্টগ্রামের মানুষ আর এক রকম চিন্তা করে। আমি আমার এলাকায়, অন্তত গ্রেটার ফরিদপুর এলাকায় দেখি সব যায় ইতালি। তা আমার তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি না, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দরকার ইতালি। আমি সেভাবে আমার যে স্টেটের ল্যাঙ্গুয়েজ আমি নির্ধারণ করে দিব। ইংরেজি থাকবে, 4-5 স্ট্যান্ডার্ডে থাকবে। আমার মতো করে আমার কোন এলাকায় কি ধরনের উন্নয়নের দরকার সেটা আমি করব। সেন্ট্রাল গভর্নমেন্ট তার উন্নয়নের প্ল্যানে তার উন্নয়নটা করবে। যাই হোক, আমি শেষ পর্যায়ে সংবিধানে অবশ্যই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের নামে সংবিধান প্রণীত হচ্ছে, এই কথাটি সন্নিবেশিত করার জন্য দাবি রাখছি। এবং 21 বছর নয়, 40 বছরের নিচে এমপি নয়, কোনো শপথ হবে না। 40 বছরের নিচের এমপির কোনো শপথ হবে না। যারা আমার পক্ষে আছেন তারা জানাবেন। এবং দেশটিকে যে 24টি স্টেটে ভাগ করতে চাচ্ছি সেটাও জানাবেন। উচ্চকক্ষ সম্বন্ধে যেটা বললাম সেটা তো মতামত জানাতে পারেন যে উচ্চকক্ষটা কিভাবে হবে। 7 জন করে মুখ্যমন্ত্রী এবং তার যে ক্যাবিনেট, তারা প্রত্যেকেই উচ্চকক্ষের সদস্য হবেন এবং তারা সরাসরি ভোটে যার যার রাজ্যকে রিপ্রেজেন্টেটিভ করবে। এবং যেটা বললাম যে প্রাক্তন, যেমন বাহিনী, সরকারি কর্মচারী, বিভিন্ন কলেজের অধ্যাপক, চিকিৎসক, ডক্টর, আমদানিকারক, বড় ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিল্পকলা নিয়ে যারা চর্চা করেন, এদের সমন্বয়ে যে আমাদের 100টা সিট হবে, তার 50 ভাগ হবে মহিলা, 50 ভাগ হবে পুরুষ। যা আমাদের সংবিধানেই নয়, শুধু রাজনৈতিক অঙ্গনে এবং আমাদের যে আত্মার উৎকর্ষতা, মানবিক গুণাবলী বিকাশে এরা অবশ্যই অবদান রাখবে। এবং যে উচ্চকক্ষের কথা বললাম, যে রিটায়ার্ড এমপি যারা আছেন তারা তো থাকছেন সেখানে, রিটায়ার্ড এমপিরা থাকবেন, রিটায়ার্ড ভাইস চ্যান্সেলররা থাকবেন। এরা কি করবে? এরা আমাদের উচ্চকক্ষের থেকে কোন কোন বিলে সমস্যা আছে এটা তারা আলোচনা করে ফেরত দিয়ে বুঝিয়ে দেবেন যে না, তাদের যে খুঁতগুলো তারা ধরিয়ে দেবেন। কারণ প্রাক্তন এমপিরা তো অবশ্যই অভিজ্ঞ, একজন ভিসি তিনিও অভিজ্ঞ। এরকম যাদেরকে আমি
প্রস্তাব রাখছি যে যারা উচ্চকক্ষ গেলে শুধু লেজর বৃত্তি না, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট থেকে আসা লোকগণ এসে প্রত্যেকটা বিল যাচাই বাছাই করে তাদের যে মতামত সেটা তারা দিতে পারবেন। এবং ভারসাম্যের একটা ব্যাপার আছে, বলতেছিল যে এইখানে ভারসাম্য তৈরি হবে, কারণ গতানুগতিকভাবে যেটা হয় সেইভাবে তো আর বিলগুলো পাস হবে না, কারণ বিলগুলা তারা ফেরত দিয়ে দেবে। এবং ওরকমভাবে সংখ্যাগরিষ্ঠ সদস্য যারা উচ্চকক্ষের, তারা যখন সংখ্যাগরিষ্ঠ লোক যখন একজন প্রাইম মিনিস্টারকে পদত্যাগের অনুরোধ জানাবেন, তখন প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এবং সেখানে যদি অন্য কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে তো অবশ্যই ক্যাবিনেট ডিজলভ হবে। এটা তো আর আমার ব্যাখ্যা করার দরকার করে না। কিন্তু দেখা গেল যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেই ওই সরকার চলে যাবে না বা ভেঙে যাবে না, যদি ওখানে আরো একজনকে পাওয়া যায়। আর একই সঙ্গে 1970 অনুচ্ছেদের কথা বলছি এইভাবে যে যদি কেউ মনে করেন তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিবেন, তবে তার সংসদ সদস্য পদ খারিজ হবে না এবং তার ভোটটি বাতিল বলে গণ্য হবে। 70 অনুচ্ছেদ সংবিধানের। আমি আবার রিপিট, যদি কেউ তার নিজের দলের বিরুদ্ধে ভোট দেয়, তবে তার সদস্য পদ বাতিল হবে না এবং এই যে ভোট, তার ভোটটি বাতিল হয়ে যাবে এবং তার ফলে যদি কোনো আইন পাস না করতে পারে রানিং গভর্নমেন্ট, সেটা তাদের দায়িত্ব। কিন্তু ওই ভোট বিরুদ্ধে দেওয়ার জন্য তার সংসদ সদস্য পদ বাতিল হবে না। বাট ওই যে চলমান যে সরকার, সেই সরকার তার হয়তো যে কাজটি করা দরকার ছিল সেই কাজটি দেরি হবে, পারবে না, ওই সংসদ সদস্যকে বোঝাতে হবে, এইভাবে কাজগুলো করতে হবে। এবং এই সংবিধানে যে আরেকটি জিনিস করা দরকার ছিল, তার কোনো কিছু আমি দেখি নাই, আমি কাগজ তো পাই নাই হাতে এখনো, তারপরে বলতে চাই এই যে দুর্নীতির টাকা এইখানে কতগুলো ক্যাটাগরিতে আনা দরকার। যেমন মানব জোট যদি যায়, কখনো আমরা যাব, বেনিফিট দিব খুব শীঘ্রই, যদি প্রধান উপদেষ্টা এবং তার নির্বাচন কমিশন আমাকে আমার দলটিকে ওই রেজিস্ট্রেশনটা দেয়। সরকারি সম্পত্তি নাশ, দুর্নীতি এরকম অভিযোগ পাওয়া গেলে বিভিন্ন পর্যায়ে আঙ্গুল কর্তন করে চিহ্নিত করে রাখতে হবে। অনেকে বলবে যে ভাই এটা আবার কি শুনাইলেন, সভ্য সমাজে কি এটা হয়? এটা হয়, আপনার জেনে শুনে করবেন কেন? আপনাকে তো আগে জানাই দেওয়া হবে, আপনি জানাই দেবে হবে, তারপরে আপনি লোভ সামলাইতে না পারেন, সিভিল সার্জন উইল বি রেডি টু কাট ইউর ফিঙ্গার। ইজি, পানির মতো সহজ। আপনাকে সমাজে চিহ্নিত করতে হবে আপনি আসছেন রাজনীতি করতে না চুরি করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট যে আমি রাজনীতি করবো না চুরি করব। সরকারি সম্পত্তিতে হাত দিলে আপনার আঙ্গুল কেটে ফেলা হবে, কয়টা কাটা হবে সেটা আমাদের দলীয় ম্যানিফেস্টোতে থাকবে। কারণ আমার কথা একটাই, যে এই রাজনীতির নামে আপনি সরকারি সম্পত্তি বা জনগণের সম্পত্তি বা জনগণের যে ভাগ, সেই ভাগটা আপনি মেরে খেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব যে যেই সংবিধানটি মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে জমা দেওয়া হয়েছে, দেখানো হয়েছে,
সেখানে মহান রাব্বুল আলামিন, এটা অবশ্য অনেকে বিশ্বাস করে না, না করলে কিছু করার নেই আমার, যে বাঙালি জাতি কতখানি, এরকম অনেক 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 জাতি আছে, অনেক ভাষা আছে, তাদের দেশ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উপহার এটা আমাদের। হ্যাঁ, এটা উপহার, এটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে বিশ্বস্ততার সাথে, অহংকারের সাথে, এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে গুতাগুতি করে না, মানব উন্নয়নের মাধ্যমে। পৃথিবীতে আমরা সাব্যস্ত হয়ে গেছি যে আমাদের রাজনীতিবিদরা চোর, আমাদের যে প্রশাসন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা চোর, আমাদের বিচারপতিরা চোর। আসুন এর মধ্য থেকে আমরা বের হয়ে আসি। নির্বাচন কমিশনাররা যেই ইলেকশনগুলো করে দিলেন এই 3টা বছর, কেউ বলতে পারলেন না যে চাকরিটা করলাম না শেখ হাসিনা, ধরেন আপনার চাবি, ধরেন আপনার টাকা, ধরেন আমার পয়সা, সব রিটায়ার্ড পার্সন জ্যাক। কিসের অভাব মিয়া? এই চাকরি করতে যাও, লজ্জা করে না যে সংবিধানের অধীনে শপথ করো? আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাই? বিচারপতি হইছো, শপথ দিছো, তারপরে চোরের মতো পলায়ে যাও, লজ্জা করে না? তোমরা যদি একটু বেকা হইতা, তোমরা যদি ইলেকশনগুলো না করে দিতা, তোমরা যদি সংবিধানটারে ক্যাপচাইয়া ছাত্রদের অধিকার, অমুকের অধিকার, তমক গুলারে ইয়ে না করতা, এই টুইস্ট না করতা, তাহলে শেখ হাসিনার পলাই দেওয়া লাগে না। আর এই বাংলাদেশের জনগণ চোর হিসেবে চিহ্নিত হয় না। নেতা চোর মানে তার শিষ্য তো চোর। বাংলাদেশ সবাই ভালো থাকবেন। আসুন সৎভাবে সৎ মানুষের মতো বাঁচার চেষ্টা করি। বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে উন্নত দেশ হিসেবে জেগে উঠবে একদিন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।